এখন রাত হয়ে গেল কি করে? আমি যখন শুয়েছিলাম তখন তো দিন ছিল। আবার আমার হাতে লোম গজাতে শুরু করেছে। না জানি এগুলোর হাত থেকে কবে মুক্তি পাবো। এর হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় আছে, আমি নিজের হাত দুটো কেটে ফেলি। যখন হাতি থাকবে না তখন আর এই লোমগুলো উঠে আমাকে জ্বালাতন করবে না। ছুরি কোথায়? কোথায় ছুরি? এটা তো এখন আমার গলার মধ্যে ঢুকে গেছে। না না না, দরজা খোলো, কেউ দরজা খোলো, আমাকে মেরে ফেলবে, দরজা খোলো কেউ। ডাক্তার বাবু, 8 বছর হয়ে গেল আমার সিদ্ধার্থকে এইভাবে দেখছি। আর কতদিন অপেক্ষা করতে হবে? আমার ছেলেটা কি আর ভালো হবে না? দেখুন, সিদ্ধার্থর অবস্থা এখন আগের থেকে অনেক ভালো। আর এই অবস্থার কারণ ওর মনে হয়তো কোনো কিছুর ভয় ঢুকে গেছে, আর সেই ভয়ের জন্যই ও এরকম কিছু করে ফেলে। আমার ছেলেটা কি আদৌ কোনোদিন সুস্থ হয়ে উঠবে ডাক্তারবাবু? ধৈর্য ধরুন, মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নতি করেছে। আমি নিশ্চিত আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরে ভাই, কি বাজে সিনেমা ছিল বলতো? হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। তার থেকেও তো বাজে ওর গানগুলো ছিল। আমি তো জাস্ট পপকর্ন খাওয়াটাই এনজয় করেছি, তাই না মিনা? কি বলেছিস দীপালি? আচ্ছা, তোরা 2 মিনিট এখানে দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি। তোর কি 2 মিনিট অন্তর অন্তর ওয়াশরুম যেতে লাগে আরে নাকি? বেশি জল খায় না সেই জন্য। কি রে রবি, তোর আমার বন্ধু না? আচ্ছা, তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। তুই যা, আমরা তোর জন্য ওয়েট করছি। ঠিক আছে। দেখ 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 দেখ, আরে চল ওদিকে যাই আমরা। কে আছে? কে আছে এখানে? মনে হয় আমার মনেরই ভুল। হ্যাঁ, আবার সেই আওয়াজটা। আওয়াজটা মনে হয় এখান থেকেই আসছে। রবি, রবি ওখানে তুই? রবি, তুই জানিস তো আমার এরকমই আর কি ভালো লাগে না। রবি, মাকড়সা, এটা এখানে এলো কি করে? না, আমার কাছে আসবে না, একদম আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। তোমাদের একটা কাণ্ডজ্ঞান নেই? সিদ্ধার্থর নিজের রুম থেকে বেরোলো কি করে? ক্ষমা করবেন স্যার, আমি তো শুধু সিদ্ধার্থের ওষুধ নিতে বাইরে গেছিলাম। দরজাটা খোলা রেখে? না স্যার, দরজা তো লক ছিল। দরজা যখন লক ছিল, সিদ্ধার্থর নিজের রুম থেকে বেরোলো কি করে? ক্ষমা করবেন স্যার। ক্ষমা চেয়ে কাজ হবে না, তাড়াতাড়ি গিয়ে খোঁজো ওকে। পুরো হসপিটালটা খুঁজে দেখো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। আমি কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? আপনারাও তো এখানে ছিলেন। আগে হ্যাঁ, আমরা তো এখানেই ছিলাম। তাহলে আপনারা সিদ্ধার্থকে নিজের রুম থেকে বেরোতে দেখলেন না কেন? সেটাই তো আমিও ভাবছি। স্যার, স্যার সিদ্ধার্থকে খুঁজে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় ছিল? স্যার ও কম্পাউন্ডে ছিল। কম্পাউন্ডে? হ্যাঁ স্যার। মা, সিদ্ধার্থ, বাবা, বাবা, সিদ্ধার্থ কোথায় চলে গেছিলি বাবা? কত চিন্তা হচ্ছিল তোর জন্য। তোর কিছু হয়নি তো? কিন্তু মা আমি তো ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ। কিন্তু তুমি তোমার রুম থেকে বেরোলে কি করে? মাকড়সা, মাকড়সা? মাকড়সা।
মাকড়সা তোমাকে বের করেছে? মাকড়সা এখন আমার বন্ধু হয়ে গেছে। এসব কি বলছে ও? মাকড়সা নাকি ওর বন্ধু? দিস ওয়ে স্যার। লাশের গায়ে কেউ হাত দেয়নি তো? আগে না স্যার, শুধু একজন লেডি ডাক্তার তার পালসটা চেক করেছিলেন, তাছাড়া কেউ ছুঁয়েও দেখেননি। এদিকে স্যার। এক্সকিউজ মি এভরিবডি, এক মিনিট, আপনারা একটু পিছিয়ে যান। সরে যান, সরে যান, রাস্তা দিন। সব 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 বাইরে যান, প্লিজ। পেছনে আসুন, পেছনে প্লিজ আসুন। বাইরে যান। একটু তাড়াতাড়ি আসুন। বেচারি মেয়েটা, কে জানতো যে আজকেই ওর এখানে শেষ দিন হবে? কখন কি হয়ে যায় ডক্টর সালুখে কিছু বলা যায় না। সেটা তো ঠিকই। অভিজিৎ, এর শরীরে কোনো চোট বা জখমের চিহ্ন তো দেখছি না। কোনো ধরনের বিষ? না, বিষেরও তো কোনো চিহ্ন নেই। আচ্ছা, হ্যাঁ, এটা হতে পারে। আমার মনে হচ্ছে এই মেয়েটির মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। যখন আমরা এলাম তখন মেয়েটির হাত এইখানে ছিল, এইভাবে। তার মানে এই মেয়েটির সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছিল, ওর বুকে ব্যথা হয়েছিল, সেই কারণে ওর হাতটা এখানে এসেছিল। কিন্তু হার্ট অ্যাটাকের কারণ কি হতে পারে? এই মেয়েটার সঙ্গে কে ছিল? স্যার আমরা ছিলাম, ও আমাদের বন্ধু মীনাক্ষী, ও রবি, ও নিলয়, আর আমার নাম দীপালি। আমরা ওর বন্ধু স্যার। স্যার আমরা একসঙ্গে মুভি দেখতে এসেছিলাম। আচ্ছা, তাহলে এইসব হলো কি করে? স্যার আমরা ফিল্ম দেখে যখন বাইরে বেরোচ্ছিলাম, মীনাক্ষী বললো যে ওয়াশরুম যেতে চায়। ও তারপর ওয়াশরুম চলে এলো। কিছুক্ষণ পরে আমরা মীনাক্ষী চিৎকার শুনতে পাই, আর যখন আমরা এখানে আসি তখন মীনাক্ষী। কি বললে? চিৎকার? চিৎকার শুনতে পেয়েছিলে? হ্যাঁ স্যার, হয়তো কোনো কিছুকে দেখে খুব ভয় পেয়ে গেছিল স্যার। এক মিনিট অভিজিৎ, অভিজিৎ, এটা হতে পারে। হয়তো মেয়েটা এমন একটা জিনিস দেখেছিল যাতে ও ভয়ঙ্করভাবে ভয় পেয়ে গেছিল। ভয়ের কারণে এর হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ স্যার, আমিও কোথাও একটা পড়েছিলাম যে একটা ভয়ঙ্কর মুভি দেখার পর একজন ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছিল আর উনি মারা যান। ইয়া, দ্যাটস পসিবল। হ্যাঁ, কিন্তু এখানে ও ভয়ঙ্কর এমন কি দেখলো? সিসিটিভি ক্যামেরা? ম্যানেজার স্যার, আমি এই ক্যামেরার ফুটেজ দেখতে চাই। এখানে দেখতে পারেন স্যার। ওই মেয়েটা মারা যাওয়ার আগের ফুটেজটা দেখান তো। করিডোর থেকে শুরু করবেন। ইয়েস স্যার। এইদিক ওদিকে দেখছে, কাউকে খুঁজছিল নাকি? স্যার সেরকমই মনে হচ্ছে। স্যার ও তো আবার দাঁড়িয়ে গেল। আরেকটা ক্যামেরা দেখান তো। হয় ওর কেউ নাম ধরে ডেকেছে বা কিছু শুনতে পেয়েছে, কারো পায়ের শব্দ বা অন্য কিছু। কি দেখতে পেল? আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখান তো। আরে এটা এটা আবার কি? এত বড় মাকড়সার ছায়া! এটা এটা কি করে সম্ভব স্যার? এত বড় একটা মাকড়সা মলে ঢুকলো আর কেউ দেখতে পেলো না? আরে কিন্তু এটা তো আপনার ফুটেজে দেখতে পাচ্ছি, এ তো সামনেই রয়েছে। এই মেয়েটা এবার যেদিকে পড়েছে ওদিকটা ফুটেজ দেখান। স্যার একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে এই মাকড়সাটাকে দেখার জন্যই ওর হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু এই মাকড়সাটা এলো কোথা থেকে? চলো গিয়ে দেখি। স্যার আমাদের পুরো মলটাই সিসিটিভি কভারেজে আছে, শুধু এই প্যাসেজটা ছাড়া। এখানকার সিসিটিভি ক্যামেরাটা খারাপ। অদ্ভুত ব্যাপার, যেখানে খুন হয়েছে তার ঠিক সামনের ক্যামেরাটাই খারাপ। এই মীনাক্ষী এইখান দিয়েই করিডোরে এসেছিল, এখানেও মাকড়সাটা দেখতে পায়, ওর হার্ট অ্যাটাক হয়। আর হয়তো এই মাকড়সাটা এই দিক থেকেই বেরিয়ে গেছে যেখানকার ক্যামেরা খারাপ। স্যার, স্যার ডক্টর সালুঙ্কি ওই মেয়েটির ডেড বডিটাকে নিয়ে ল্যাবে চলে গেছেন। ঠিক আছে, এই মাকড়সাটা গেল কোথায়? চারপাশটা ভালো করে খোঁজো, দেখো কিছু পাওয়া যায় কিনা।
স্যার ওখান থেকেই পাতাটা পেলাম। পাতা কোথায় পেলে? ওখান থেকে স্যার, এখান থেকে স্যার, এই জায়গাটাই ছিল। এখানে? হ্যাঁ স্যার। এখানে তো আশেপাশে কোথাও গাছ বা কোনো টবও তো নেই, তাহলে পাতাটা এলো কোথা থেকে? স্যার হয়তো মাকড়সাটাই নিয়ে এসেছিল। স্যার এত বড় একটা মাকড়সা হঠাৎ করে এই মল থেকে গায়েব হয়ে যায়, যেটা শুধু মীনাক্ষীই দেখেছিল। এই মাকড়সার রহস্য হয়তো এই পাতার মধ্যেই আছে। এই পাতাটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও, আর মীনাক্ষীর বন্ধুদের ডাকো তো একটু। স্যার। দয়া। হ্যাঁ দয়া, কি খবর ভাই, কেমন আছো? না না, আমি ঠিক আছি। আমি অ্যাকচুয়ালি মলে আছি। আরে শপিং টপিং করছি না ভাই, এখানে একটা মার্ডার হয়েছে। ও অদ্ভুত রকমের মার্ডার ভাই। আরে না না ভাই, তুমি এতদিন পরে ছুটি কাটাতে গেছো, তুমি এনজয় করো, আমরা এদিকটা সামলাচ্ছি। না না, চিন্তা করার দরকার নেই, এখানে সবাই ঠিক আছে। স্যার। দয়া, আমি একটু পরে কথা বলছি। তোমরা বলেছিলে যে তোমরা মীনাক্ষীর চিৎকার শুনেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ও কি চিৎকার করে কিছু বলেছিল? আই মিন, এই ধরো মাকড়সা। মাকড়সা? না স্যার, ও তো শুধু চিৎকার করেছিল। কিন্তু আপনি মাকড়সার ব্যাপারে কেন জিজ্ঞেস করলেন স্যার? কারণ মীনাক্ষীর মৃত্যু হার্ট অ্যাটাকের জন্যই হয়েছে। হার্ট অ্যাটাক করে? হয়তো মীনাক্ষী কোনো বড় মাকড়সা দেখতে পেয়েছিল আর ভয় পেয়ে ওর হার্ট অ্যাটাক হয়। কিন্তু তোমরা মাকড়সার নাম শুনে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, কিছু না স্যার, এরকম তো কোনো ব্যাপার নেই। আসলে মলে মাকড়সা কি করে আসবে স্যার? আমরা তো শুধু এটা ভেবেই অবাক হয়ে গেলাম, হ্যাঁ, স্যার। তাই না? অদ্ভুত ব্যাপার। না কেউ মাকড়সাকে দেখেছে আর না ওর শব্দ পেয়েছে। তাহলে 6 ফুট লম্বা মাকড়সা উধাও হয়ে গেল কোথায়? জানানোর জন্য শুধু একটা কথাই বলবো যে পৃথিবীর কোনো প্রান্তেই 6 ফুটের মাকড়সা হয় না। কিন্তু স্যার আমরা নিজের চোখে ওই মাকড়সার ছায়াটা দেখেছি সিসিটিভি ফুটেজে। ঠিক আছে, তাহলে তোমরা এসো, আমার রিসার্চও দেখে নাও। এসো। এ দেখো, আমার রিসার্চ পেপার বলছে যে পৃথিবীতে 40 থেকে 50 হাজার ধরনের মাকড়সা আছে, যেটা আন্টার্কটিকা ছাড়া সমস্ত মহাদ্বীপেই পাওয়া যায়। আর তার মধ্যে সব থেকে বড় মাকড়সা হলো 11 ইঞ্চি। এক্স্যাক্টলি, সবচেয়ে বড় মাকড়সা 11 ইঞ্চির। তাহলে বস 6 ফিটের মাকড়সা তো হতেই পারে না। কিন্তু ডক্টর সালুকে, আপনার রিসার্চে তো এটাও লেখা আছে এমন অনেক মাকড়সা আছে যাদের খোঁজ এখনো পাওয়া যায়নি। হয়তো এটা এমনই কোনো কেস। একটা নতুন ধরনের মাকড়সা যা এখনো পর্যন্ত মানুষের চোখে পড়েইনি। ভয়ঙ্কর ব্যাপার। মাকড়সা নতুন হোক আর পুরনো, একটা কথা পরিষ্কার যে ওই 4 জন বন্ধুর সঙ্গে মাকড়সার কোনো না কোনো সম্পর্ক আছে। কোনো না কোনো সম্পর্ক আছে, তা না হলে যেই মাকড়সার কথা শুনেছে ওদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আর মীনাক্ষী তো হার্ট অ্যাটাক করেই মারা গেল। হয়তো মীনাক্ষী ওর বন্ধুদের মতোই এমন কিছু জানতো মাকড়সাদের ব্যাপারে, যেটা খুবই ভয়ঙ্কর। স্যার মল থেকে ওই পাতাটাও তো পেয়েছিলাম। হ্যাঁ, সারিকা ওই পাতার ব্যাপারে কিছু খোঁজ নিয়েছে। 1 মিনিট স্যার। স্যার এই পাতাটা হলিওয়েল নামের একটা গাছের, যেটা শুধু জঙ্গলেই পাওয়া যায়, শহরে পাওয়া যায় না। স্যার মল থেকে 3 কিলোমিটার দূরে খুব বড় একটা জঙ্গল আছে, হয়তো এই পাতাটা ওখানকারই। সচিন, একটা কাজ করো, ফেডরিক আর পঙ্কজকে তোমার সাথে ওই জঙ্গলে নিয়ে যাও, আর ওই 6 ফুটওয়ালা মাকড়সার খোঁজ নাও। স্যার। আর সঙ্গে কয়েকজন অফিসারদেরও নিয়ে যাও। শ্রেয়া, মীনাক্ষীর বাড়ির লোককে ফোন করো আর ওনাদের বলো যে আমরা দেখা করতে আসছি। এটা হতে পারে না, ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। আমার ফুলের মতো মেয়েটাকে কিছুতেই আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। তুমি নিজেকে একটু শক্ত করো সুনিতা। আমি জানি যে এটা আমাদের জীবনের সব থেকে বড় ক্ষতি, তবু এই সত্যের মুখোমুখি আমাদের হতেই হবে। আপনারা? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আচ্ছা, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ।
সরি, যদিও জানি আমাদের আসার সময়টা ঠিক নয়, কিন্তু আমাদের কিছু করার নেই। আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার মেয়ে মানে মীনাক্ষীর কোনো হৃদরোগের মানে হার্টের? না না, একদমই না। আমার মেয়ের হার্টের কোনো সমস্যাই ছিল না, তবুও কি করে হলো তাহলে জানি না কি হয়ে গেল। দেখুন, আমার মনে হয় মীনাক্ষী যখন ওই শপিং মলে গিয়েছিল তখন ও একটা বড় সড়ো মাকড়সা দেখে, আর ওই মাকড়সাটা দেখা মাত্রই ও চমকে ওঠে। হয়তো তখনই ওর হার্টের প্রবলেম হয়, মানে হার্ট অ্যাটাক করে। মীনাক্ষী মাকড়সা দেখে হার্ট ফেল করেছে? এটা কি করে সম্ভব হতে পারে? মীনাক্ষী তো পোকামাকড় মাকড়সা ভালোবাসতো। মাকড়সার প্রতি ভালোবাসা? আগে হ্যাঁ, মীনাক্ষী জীববিজ্ঞানের স্টুডেন্ট ছিল, আর ও এতটাই ভালোবাসতো যে ও ট্যারেন্টুলা মাকড়সার ওপর একটা বিশেষ প্রজেক্ট তৈরি করেছিল। ট্যারেন্টুলা? ট্যারেন্টুলা মাকড়সা তো সাংঘাতিক বিষাক্ত। হ্যাঁ, সেটাই তো। ও কখনোই মাকড়সাকে ভয় পায়নি, কিন্তু গত কয়েক বছর ধরে হঠাৎ করেই হঠাৎ হঠাৎ কি হয়েছিল ওর? ও হঠাৎ করেই মাকড়সাদের ঘৃণা করতে শুরু করে। ঘেন্না করতে শুরু করেছিল? কিন্তু কেন? ও যতগুলো ওদের ফটোগ্রাফ নিজের কাছে জমা করেছিল সব চিনে দিয়েছিল, আর সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছিল। এমনকি ওর জীববিজ্ঞানের সমস্ত বইয়ের মধ্যে যদি কোনো মাকড়সার ছবিও দেখতে পেত, তাহলে সেই পাতাটাকে ছিঁড়েও ফেলে দিত। স্ট্রেঞ্জ, কিন্তু কেন? মানে এমন কি ঘটেছিল যার জন্য ও মাকড়সাকে এত ঘৃণা করতো? জানি না, আমরা ওকে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, ও কোনোদিন বলেনি। হয়তো দীপালি এ বিষয়ে জানতে পারে। দীপালি? সবাই জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ো, ভালো করে চারদিকে খুঁজে দেখো। এই পাতাটা নিশ্চয়ই এখানেই কোথাও থাকবে, দেখে নাও ভালো করে, যাতে কোনো ভুল না হয়। হ্যাঁ হ্যাঁ রে পঙ্কজ, হ্যাঁ তুই আবার এই মাকড়সাকে ভয়টাই পাচ্ছিস না তো? স্যার, আমি কোনো কিছুতে ভয় পাই না। আপনি আবার ভয় পাচ্ছেন না তো? তুই ফ্রেডির সাথে কথা বলছিস, ফ্রেডির সাথে। ফ্রেডি কাউকে ভয়টাই পায় না, জানিস? একবার এই বড় একটা হাতি আমার দিকে দৌড়ে আসছিল আমাকে অ্যাটাক করবে বলে। একটা হাতি আপনার দিকে দৌড়ে আসছিল মারার জন্য, তারপরে আপনি কি করলেন স্যার? পালিয়ে গেলেন? ভাবলি কি করে? আমি ওকে বুঝিয়ে দিলাম যে ফ্রেডির কলজেটা বাঘের মতো। আমি ওইখানেই গেড়ে দাঁড়িয়ে গেলাম আর ওর চোখে চোখ রেখে এক দৃষ্টে তাকিয়ে থাকলাম। তারপরে কি হলো স্যার? তারপর আবার কি হবে? হাতি পেছন ঘুরে লেজ গুটিয়ে ওখান থেকে পালিয়ে গেল। হাতি লেজ গুটিয়ে পালিয়ে গেল? তা নয় তো আবার কি। ও বুঝে গিয়েছিল যে পালিয়ে যাওয়াতেই ওর মঙ্গল। ফ্রেডির সাথে পাঙ্গা নিলে কি হবে? স্যার, এমন একটা আমারও বীরত্বের গল্প আছে, শোনাবো? হ্যাঁ বল বল বল। একবার একটা পাগল কুকুর আমার পিছনে পড়ে গেছিল স্যার। আচ্ছা, ওর জন্য পুরো পাড়া অতুষ্ট হয়ে গেছিল স্যার। আজকে একে কামড়াচ্ছে, কাল ওকে কামড়াচ্ছে, এবার ভাবলাম তো আমাকেই হয়তো কামড়াবে। তারপর কি হলো? তোকেও কামড়ে দিল? স্যার, আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করা আমার মার্শাল আর্টের টেকনিকটা ওকে দেখালাম। লেজ গুটিয়ে পালিয়ে গেল স্যার, তারপরে ওকে আর একদম দেখা যায়নি। ভেরি গুড পঙ্কজ, সমস্ত অফিসারদের আমাদের মতো সাহসী হওয়া উচিত। আরে আমরা হাতি কুকুরদের ভয় পাই না, মাকড়সা এমন কি জিনিস? মাকড়সাকে তুমি ভয় পাচ্ছ? বাঁচান স্যার, এখানে অনেকগুলো মাকড়সা। এক মিনিট দাঁড়াও, চুপ করে পঙ্কজ। এটাই তো সেই পাতাটা। এতগুলো মাকড়সা, মনে হচ্ছে ফ্রেডি এখানে কিছু পোতা হয়েছিল। স্যার, মনে হচ্ছে মাকড়সাদের জন্য খাবার আছে এখানে। এখানে তো পুরো ব্যাটালিয়ন আছে দেখছি। মনে হচ্ছে ফ্রেডি এই গর্তটাতে লাশ পোতা হয়েছিল। লাশ। আসুন স্যার, আসুন। সুষমা, ওনারা সিআইডি থেকে এসেছে। সিআইডি থেকে? হ্যাঁ, কিছু জানার ছিল। দীপালি, আমরা মীনাক্ষীর বাড়ি থেকে জানতে পারলাম
যে মীনাক্ষী হঠাৎ করে মাকড়সাকে ঘেন্না করতে শুরু করে? কেন? মাকড়সাকে? হ্যাঁ ঠিক, মাকড়সাকে। তুমি তো মীনাক্ষীর অনেক পুরনো বন্ধু, তাই না? হয়তো তুমি জানবে যে ওর মাকড়সাকে ঘেন্না করার কারণটা কি। ওই দেখো দীপালি, আমাদের কাছে কিছু লুকিয়েও না। জঙ্গলের থেকে আমরা একটা গর্ত খুঁজে পেয়েছি, আর ওই গর্তে কারোর লাশ পোতা ছিল, কিন্তু এখন ওই লাশটার বদলে ওখানে একটা জুতো পড়ে রয়েছে, আর ওই গর্তটা মাকড়সায় ভরে গেছে। আচ্ছা, তুমি কি আমাদের বলবে যে মাকড়সার সাথে তোমার অতীতের কি সম্পর্ক রয়েছে? দীপালি, দীপালি, দেখো আমরা জানি যে তোমার মনের অবস্থা এখন মোটেই ভালো নয়। তোমার ছোটবেলার বন্ধু হঠাৎই মারা গেছে, আর তোমার অতীতের কথা এক এক করে বেরিয়ে আসছে, কিন্তু আমরা তোমার সাহায্য করতে চাই। দেখো, তুমি আমাদেরকে কোনো সিআইডি অফিসার ভেবো না, বরং নিজের বন্ধু ভাবো। প্লিজ তুমি আমাদের সত্যিটা বলো, যেটা কি হচ্ছে। আজ থেকে 4-5 বছর আগে আমরা বন্ধুরা মিলে একটা ভুল করেছিলাম। কি ভুল? কি করে বলবো? বলো দীপালি। দেখো, যদি তুমি না বলো তাহলে মীনাক্ষীর খুনিকে আমরা ধরতে পারবো না। প্লিজ বলো। 4 বছর আগে আমরা সব বন্ধুরা মিলে পঞ্চগণিতে গেছিলাম পিকনিক করার জন্য। আমাদের মধ্যে একজন বন্ধু ছিল যে মাকড়সা খুব ভয় পেত। ওর নাম ছিল সিদ্ধার্থ। এই স্যান্ডউইচটা খাওয়ার পরে সিদ্ধার্থ কখনো মাকড়সাকে আর ভয় পাবে না, কেননা মাকড়সা তোর ভেতরেই থাকবে। গাইস, এরকম করো না, কারোর সঙ্গে এরকম মজা করা উচিত নয়। এই যে সততার দেবী, এখানে পিকনিক করতে এসেছি, এইটুকু মজা তো করতেই পারি, তাই না? সিদ্ধার্থ, তোর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। হ্যাঁ আসি আসি। মা, আমি তোমাকে পরে ফোন করছি। দে ভাই, কোথায় রেখেছিস? থ্যাংক ইউ ভাই। তাড়াতাড়ি খা না। কেমন লাগলো? আর আগে খেতে তো দে। কিরে, কি হলো? কি হলো? কি দিয়েছিস এতে? তোর ভয় তাড়ানোর ওষুধ, মাকড়সা। তোমরা নিজের বন্ধুর খাবারে মাকড়সা দিয়ে দিলে? তোমাকে আমরা এই শিক্ষা দিয়েছি দীপালি? আমাকে ক্ষমা করে দিও বাবা, কিন্তু আমরা আমাদের কাজের জন্য খুবই লজ্জিত। তোমার কি মনে হয় দীপালি যে মীনাক্ষীর মৃত্যুতে সিদ্ধার্থের হাত রয়েছে? আসলে স্যার, যখন সিদ্ধার্থ জানতে পারে যে আমরা ওর স্যান্ডউইচে মাকড়সা রেখেছিলাম, তো আরো ভয় পেয়ে যায়। ওর ভয় কমে যাওয়ার বদলে আরো বেশি করে বেড়ে যায়। ও মনে করতে শুরু করে যে ওই মাকড়সাটা ওর শরীর ভেতর থেকে খেয়ে ফেলবে। এই সিদ্ধার্থ কোথায় থাকে? স্যার, 4 বছর আগে তো এখানে এই শহরেই ছিল। এখন কোথায় থাকে আমি বলতে পারবো না। ওর মানসিক অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। স্যার, মনে হয় পুরো খেলাটা সিদ্ধার্থই খেলছে। ও এক এক করে ওর বন্ধুদের সাথে বদলা নিচ্ছে মাকড়সা সেজে। হতে পারে। আচ্ছা, ওই জঙ্গলে যে জুতোটা আমরা পেয়েছি সেটা কার? স্যার, জঙ্গলে পুঁতে রাখা কোনো লাশের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আবার যদি তোমাকে দরকার পড়ে আমরা আবার আসবো। থ্যাংক ইউ। স্যার, আমার মনে হয় দীপালি আমাদের পুরো সত্যিটা বলেনি। ও নিশ্চয়ই ওই লাশটার ব্যাপারে কিছু না কিছু জানে। হ্যাঁ শ্রেয়া, দীপালি আমাদেরকে সত্যি কথাটা না বললেও আমরা ঠিক সত্যিটা খুঁজে বের করব। আপাতত এটা খোঁজ লাগাও যে সিদ্ধার্থ এখন কোথায় রয়েছে। হ্যালো নিলয়, একটা বড় গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? তোরা চলে যাওয়ার পর এ বাড়িতে সিআইডি এসেছিল। সিআইডি? হ্যাঁ। তুই কিছু বলিসনি তো ওদেরকে? না, কিন্তু সিআইডি অফিসাররা ওই জঙ্গলে পৌঁছে গেছে। কি? হ্যাঁ, ওরা ওখানে লাশ তো খুঁজে পায়নি, কিন্তু একটা জুতো পেয়েছে। লাশ পাওয়া যায়নি? তাহলে লাশটা গেল কোথায়? সেটা আমাকে বলেনি ওনারা, কিন্তু লাশের ওখানে অনেকগুলো মাকড়সা ছিল। মাকড়সা? হ্যাঁ। এই মাকড়সা ওদেরকে ছাড়বে না। আমি এখানে লুকিয়ে পড়ি, মাকড়সা আমাকে এখানে খুঁজে পাবে না। ও লাশ খেতে পারে, কিন্তু আমাকে খেতে পারবে না। কেউ আসছে, এটা নিশ্চয়ই সেই মাকড়সা। নিলয়, এটা তুই কি করছিস? কিছু না মা, আমি ভেবেছিলাম কোনো চোর এসেছে। আরে, তোর শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি মা, তুমি যাও। কিন্তু তুমি যাও, আমি আসছি 5 মিনিটে। তুমি যাও, আমি আসছি 5 মিনিটের মধ্যেই আসছি। আমি মীনাক্ষী নয়, তুই শুনতে পেয়েছিস? তোর মতো মাকড়সা আমার কিচ্ছু করতে পারবে না।
শুনলি তুই? শুনলি? এটা হতে পারে না, এটা হতে পারে না আমার সাথে। দাঁড়া দাঁড়া বলছি ওখানে, আমার কাছে আসবি না বলছি আমি। দাঁড়া বলছি ওখানে। দাঁড়া ওখানে। বাঁচান, আমাকে বাঁচান, আমাকে এই মাকড়সার হাত থেকে বাঁচান। এই মাকড়সা আমাকে মেরে ফেলবে মা। আমি আমার ছেলের এই অবস্থা দেখতে পাচ্ছি না। সকাল পর্যন্ত তো সবই ঠিক ছিল, হঠাৎ কি করে এইসব হয়ে গেল? ম্যাম, ম্যাম প্লিজ নিজেকে একটু সামলান। জানকী দেবী, জানকী দেবী, আপনি একটু শান্ত হন। দেখুন, আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা কেমন। আপনার ছেলের অবস্থা দেখি। প্রথমে মীনাক্ষী, তারপরে এই ছেলেটা শচীন। এই সবের পেছনে ওই 4 জন মিলে যে মাকড়সা নিয়ে মজা করেছিল না, ওই সিদ্ধার্থ বলে ছেলেটার সঙ্গে। স্যার, হ্যাঁ স্যার, সিদ্ধার্থের খোঁজ পেয়ে গেছি। জানতে পেরেছো? হ্যাঁ স্যার। কোথায় আছো? স্যার, ও প্রতাপনগরের একটা হসপিটালে ভর্তি আছে। প্রতাপনগরের হসপিটালে? না না, আমি আপনাদের সিদ্ধার্থের সঙ্গে দেখা করতে দেবো না। আপনারা ওকে গ্রেফতার করতে পারেন না। ম্যাডাম, আমরা ওকে অ্যারেস্ট করতে আসিনি, শুধু কিছু জানতে এসেছি। দেখুন, এমনিতেই ওর শরীরটা মোটেই ভালো নেই, তার উপর জিজ্ঞাসাবাদ করে ওর শরীরটা আরো খারাপ করে দেবেন না। একটা মেয়ে খুন হয়েছে যাকে সিদ্ধার্থ 8 বছর থেকে চিনতো। আর একটা ছেলে মরতে মরতে বেঁচেছে, যে সিদ্ধার্থর বন্ধু ছিল 8 বছর আগে। কিন্তু এইসব ব্যাপারের সঙ্গে সিদ্ধার্থর কি সম্পর্ক? সেটা আপনার ছেলের সঙ্গে দেখা করলেই বোঝা যাবে। প্লিজ আপনি দেখা করতে দিন। কোথায় গেল আপনার ছেলে? কোথায় জানি না। দেখুন মিস্টার, নিজের ছেলেকে বাঁচাবার চেষ্টা করবেন না। আর আপনারাও আমার ছেলেকে শুধু শুধু দোষী সাজানোর চেষ্টা করবেন না। আপনাদের কি মনে হয় যে এই খুন সিদ্ধার্থ করেছে? দেখুন, একটা ছেলে ছাদ থেকে পড়ে গেছে, আর ও ছাদ থেকে পড়েছে একটা 6 ফুটের মাকড়সা দেখে। 6 ফুটের মাকড়সা? হ্যাঁ ঠিক, 6 ফুটের মাকড়সা। যখন এটা সম্ভবই নয়, আপনার ছেলে মাকড়সার মুখোশ পরে এসব করছে। কি বাজে কথা বলছেন আপনারা? আমার ছেলে মাকড়সা সেজে খুন করছে? দেখুন, আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি যে আমার ছেলে সব সময় এই 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকে। যদি আপনার ছেলে এই 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকে, তাহলে এখন আপনার ছেলে কোথায় আছে? হ্যাঁ, দেখেছেন দেখেছেন দেখেছেন, এখানেই ছিল আমাদের ছেলে। আরে ও তো ওয়াশরুম গেছিল। মা, বাবা, এরা সবাই কারা? সিদ্ধার্থ, আমরা তোমার নতুন বন্ধু। বন্ধু? আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে? হ্যাঁ। এগুলো কি সিদ্ধার্থ? তোমার হাতে আর এই তোমার পায়ের উপরে মাটি এলো কি করে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই মাটি কোথা থেকে লাগলো? মা বলো না, বাবা বলো না, মাটি কোথা থেকে লাগলো? কোথা থেকে লাগলো? দেখুন, আমি আপনাদের হাত জোড় করছি, একে একটু একা থাকতে দিন। ও মানসিকভাবে আপনার প্রশ্নের উত্তর দেবার মতো অবস্থায় নেই। নিখিল, ওই বাথরুমে গিয়ে চেক করো যে ওই মাটিটা ওর পায়ে কিভাবে এলো। সিদ্ধার্থ, বাবা একটা কথা বলবে? তুমি, রবি, দীপালি, মীনাক্ষী, এদেরকে তোমার মনে আছে? এরা তোমার স্কুলের বন্ধু ছিল, তাই না? না না, এরা কেউ আমার বন্ধু না। এরা কেউ আমার বন্ধু না। আপনারাও আমার বন্ধু না। চলে যান এখান থেকে, চলে যান সবাই। হয়েছে তো শান্তি আপনাদের? এভাবে আমার ছেলেটাকে জ্বালাতন করে। স্যার, বাথরুমে এমন কোনো জিনিস নেই যার থেকে এর গায়ে মাটি লাগতে পারে। এটার তো একটাই মানে দাঁড়ায় যে আপনার ছেলে বাইরে কোথাও গিয়েছিল। কিন্তু এটা কি করে হতে পারে? আমার ছেলে বাইরে যেতেই পারে না। তাহলে সিদ্ধার্থর হাতে আর পায়ে মাটি আসলো কিভাবে? এটা তো আমরা জেনে নেবই যে সিদ্ধার্থ কোথায় গিয়েছিল আর কেন গিয়েছিল। নিখিল, ওর পা থেকে মাটি তোলো আর ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তাহলে এই ছাদ যেখান থেকে ও পড়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। আর স্যার, মনে হয় এই দেওয়ালেই হয়তো ছেলেটা মাকড়সার ছায়া দেখতে পেয়েছিল। হ্যাঁ নিখিল,
কিন্তু মাকড়সার ছায়া তখনই সে দেখবে যখন মাকড়সা আলোর সামনে আসবে, তাই না? মনে হচ্ছে এই লাইটগুলোই যার সামনে মাকড়সা ছিল। ছাদটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে খোঁজো, দেখো ওই মাকড়সা আমাদের জন্য কোনো সূত্র রেখেছে কিনা। স্যার, হ্যাঁ স্যার এখানে দেখুন, মাটি লেগে আছে। মনে হচ্ছে এখানে কেউ দাঁড়িয়ে ছিল। এ তো পায়ের ছাপে মাটি লেগে আছে, নিশ্চয়ই এখানে কেউ দাঁড়িয়ে ছিল। এক মিনিট, ওটা কি? একটা পেরেক দেখছি, ওর মাথায় কিছু লেগে আছে। নিখিল, ওটা তোলো তো। সাবধানে। স্যার, এটা তো মানুষের চামড়া মনে হচ্ছে। কই দেখি, একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও। এই দেখো, এই চামড়ার টুকরোটা কোনো মানুষের চামড়া, মানুষের চামড়ার টুকরো। তার মানে হলো এখানে যেই দাঁড়িয়ে থাকুক, ওই পেরেকের কারণে ওর চোট লাগে আর ওর চামড়াটা এই পেরেকে আটকে যায়। স্যার, হ্যাঁ স্যার ওইদিকে দেখুন, নিচে টপটা ভেঙে পড়ে আছে। টপটাও ভেঙে গেছে, হয়তো পালানোর জন্য লাফ দিয়েছিল এখান থেকে, সোজা টবের উপর পড়ে আর সেটা ভেঙে যায়। কিন্তু স্যার, আমরা কি একটা চামড়ার টুকরোর সাহায্যে খুনি অবধি পৌঁছতে পারবো? হ্যাঁ নিখিল, নিশ্চয়ই আমরা পৌঁছতে পারবো। কেন পৌঁছতে পারবো না? এবার দেখে নিও, এই চামড়ার টুকরোই আমাদের বলে দেবে এমন কোন মাকড়সা আছে মানুষের চামড়া লাগানো, মানুষের চামড়া লাগানো মাকড়সা। সালুকে, ওই চামড়ার টুকরোটা ডিএনএ রিপোর্টে এসেছে? হ্যাঁ বস, এই চামড়াটা কোন এক 25 বছরের ছেলের। এমন একটা ছেলে যে দিনে 12 থেকে 14 ঘন্টা বাড়ির বাইরেই থাকে। 12 থেকে 14 ঘন্টা বাড়ির বাইরে থাকে, মানে আমাদের মতো কোনো কাজ করে হয়তো। হ্যাঁ, কিন্তু ওই ছেলেটার কাজ করার ধরন একটু আলাদা। ওর চামড়াটা খুব রুক্ষ আর শক্ত হয়ে গেছে, আর রোদের কারণে ঝলসেও গেছে। চামড়াটা রুক্ষ আর শুষ্ক হয়েছে রোদের কারণে, বেশিক্ষণ থাকার জন্য। ছেলেটা বড় পরিশ্রমী, মানে খাটুনতে, খুব সহজেই ছাদে উঠতে পারে। একদম ঠিক বস। কিন্তু স্যার, সিদ্ধার্থ তো নিজের বেশিরভাগ সময় হসপিটালেই থাকে। খুব বেশি হলে আধ ঘন্টার জন্য ঘরের বাইরে যেতে পারে। মনে হচ্ছে অন্য কেউ হবে। আচ্ছা সারুকে, সিদ্ধার্থর পা থেকে যে মাটি পাওয়া গিয়েছিল সেই ব্যাপারে কিছু জানতে পেরেছো? না বস, এই মাটি হসপিটালের বাইরের। সিদ্ধার্থ যদি না হয় তাহলে আর কে হতে পারে? আরও একটা ব্যাপার জানা গেছে, ওই ছেলেটার চামড়া থেকে আমরা ফাইবার পেয়েছি, নারকেল গাছের ফাইবার। নারকেল গাছের ফাইবার ওই ছেলেটার চামড়ায়? তাহলে তো স্যার, এরকম তো মনে হচ্ছে ওই ছেলেটা নারকেল গাছে উঠতে পারে, যারা গাছ থেকে নারকেল পাড়ে, আর এরা খুব পরিশ্রমীও হয়। ব্যাস, তাহলে আমাদের এটা খবর নিতে হবে যে শহরে এমন কটা লোক আছে যারা নারকেল গাছ থেকে নারকেল পেড়ে তাদের রুটি রুজি রোজগার করে। আর তারপরে তাড়াতাড়ি রবি আর দীপালিকে ব্যুরোতে ডাকতে হবে। ওদের দুজনকে কোনো মাকড়সা শিকার করার আগে। স্যার, আপনারা আমাদের অকারণেই সন্দেহ করছেন। আমরা যদি জানতাম যে এর পেছনে কার হাত আছে, তাহলে আপনাদের আগেই বলে দিতাম। না না না, নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা আমাদেরকে এখনো বলছো না। বলো। না স্যার, আমরা কোনো কিছু লুকোচ্ছি না স্যার। শোনো দীপালি, সিআইডিকে মিথ্যে বলে কোনো লাভ নেই। যদি তুমি আগেই সত্যিটা বলে দিতে, তাহলে আজকে তোমাদের বন্ধু হসপিটালে থাকতো না। এখনো সময় আছে, সত্যি করে বলো। যদি তুমি চাও ওই খুনি তোমার কোনো ক্ষতি না করুক, তাহলে সত্যিটা আমাদেরকে বলো। বলো। স্যার, আমরা আপনাদের আগেই সব সত্যি বলে দিয়েছি। মিথ্যে! তুমি এটা বলনি ওই লাশটা কার ছিল? স্যার 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 স্যার, হ্যাঁ, ওই লাশ কার ছিল? ওই লাশটা বলো তাড়াতাড়ি, কার ছিল? না রবি, আমাকে বলতে দে তুই। এই কথাটা আমি আর লুকিয়ে রাখতে পারবো না। কিন্তু এরা আমাদের অপরাধী ভাববে। কে দোষী আর কে নির্দোষ সেটা তোমাদের ভাবতে হবে না। আর যদি তোমরা চাও ওই মাকড়সা রূপী মানুষ তোমাদের ক্ষতি যেন না করে, তাহলে তাড়াতাড়ি বলো
এর পেছনের আসল কারণ কি বলো? স্যার, সিদ্ধার্থ যখন জানতে পারে যে আমরা ওর খাবারের মধ্যে মাকড়সা রেখেছিলাম, তখন ও রেগে একদম পাগল হয়ে যায়। তুই আমাকে মাকড়সা খাইয়েছিস? মাকড়সা? আরে ওর কি হলো? আরে আমরা তো শুধু মজা করছিলাম। তোর এই ফালতু মজা করার জন্য কি হলো দেখলি? একদম বাজে কথা বলবি না। যখন আমরা মজা করছিলাম তখন তো তুইও হাসছিলিস। আর এইভাবে আমাদের অজান্তেই পুনিতের মৃত্যু হয়। তোমাদের এই নোংরা খেলার কারণে পুনিত আর মীনাক্ষী দুজনের প্রাণ চলে গেছে, আর সিদ্ধার্থ বেচারার জীবন 4 দেওয়ালের মাঝে আটকে গেছে চিরদিনের মতো। আমাদের ক্ষমা করে দিন স্যার। আর তোমাদের এই কাজটা যাতে সবার সামনে না চলে আসে, তাই জন্য পুনিতের লাশটা তোমরা ওই জঙ্গলে পুঁতে দিলে। হ্যাঁ না স্যার, আমরা না, নিরঞ্জন। ও বলেছিল পুনিতের লাশটাকে পুঁতে দিতে হবে, না হলে সবাই ফেঁসে যাব। আর আমরাও কাউকে বলিনি, কারণ আমরা খুব ভয় পেয়েছিলাম। পুনিতের বাড়ির লোকজন ওকে খোঁজার চেষ্টা করেনি? পুনিত অনাথ ছিল ম্যাম। অনাথ আশ্রম থেকে মিসিং ডায়েরি করা হয়েছিল, কিন্তু 6 মাস খুঁজেও পুলিশ কিছু না পাওয়ায় কেসটা ওরা বন্ধ করে দেয়। ওই 6 মাসে আমাদের রাতের ঘুম চলে গিয়েছিল। স্যার, হতে পারে এইসব ওই ছেলেটার কোনো বন্ধু করাচ্ছে। হতে পারে ওর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। কিন্তু স্যার, পুনিতের আমরা ছাড়া আর কোনো বন্ধু ছিল না। না কোনো বন্ধু, না কোনো পরিবার। তাহলে কে সেই মাকড়সারূপী মানুষ যে পুনিতের মৃত্যুর শাস্তি এই 4 জনকে দিতে চাইছে? কি সম্পর্ক আছে এর পুনিতের সঙ্গে? ভীষণ গোলমেলে সচিন, ভীষণ রকম গোলমেলে। হ্যাঁ পঙ্কজ, লোকটাকে তুমি খুঁজে পেয়েছো? এক্সিলেন্ট। স্যার, এই যে ওই সেই লোকটা যাকে আমরা খুঁজছিলাম। কি চাই স্যার? সিআইডি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। ওগুলো কি হয়েছে তোমার? হাতে আর পায়ে আঘাত লাগলো কি করে? স্যার, আমার কাজটাই এরকম। গাছ থেকে নারকেল পাড়ার সময় আমি পড়ে গিয়েছিলাম। গাছ থেকে পড়ে গিয়েছিলে নাকি কোনো ছাদ থেকে? স্যার, ছাদ থেকে কি করে পড়বো? নারকেল তো গাছেই ধরে, তাই না স্যার? এই, বেশি চালাক হওয়ার চেষ্টা করিস না। সোজা নারকেলের সঙ্গে তোকে ঝুলিয়ে দেবো গাছে, বুঝেছিস? অশোকনগরে কুমার বাবুর ছাদে তুই কি করছিলিস? কি করতে গিয়েছিলিস তুই? দেখ, ওখানে ওই ছাদ থেকে একটা ছেলে পড়ে গেছে, আর এই মুহূর্তে ও হসপিটালে। ওর যদি কিছু হয়ে যায় না, তাহলে তোর ফাঁসি হবে, বুঝেছিস? বল, কেন গিয়েছিলিস ওখানে? স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমাকে তো শুধু মজা করার জন্য বলা হয়েছে। আমি তো বুঝতেই পারিনি যে আমি এই মজা করার জন্য ও পড়ে যাবে। তুমি এই সমস্ত কাজ মজা করে করেছো? হ্যাঁ স্যার, ওই লোকটা আমাকে একটা যন্ত্রও দিয়েছিল। আর আমাকে এটা বলেছিল যে ওই যন্ত্রটার মুখটা দেয়ালের দিকে করে রাখতে, আর ওতে যে বোতামটা আছে সেটা টিপে দিতে। মনে হচ্ছে ও প্রজেক্টরের ব্যাপারে কথা বলছে। প্রজেক্টরই ছিল। তারপর কি হয়েছিল বল? স্যার, আমি ওটার বোতামটা টিপলাম, ওটার মধ্যে থেকে একটা বড় মাকড়সার ছায়া বেরিয়ে এলো। আর ওটা দেখার পর তো আমিও ভয় পেয়ে গেছিলাম। তারপর কি হয়েছিল? তারপর স্যার, ছেলেটা ওই ছায়াটা দেখে ভয় পেয়ে নিচে পড়ে যায়। স্যার, লজ্জা হওয়া উচিত তোমার। তোমার এই মজার চক্করে ছেলেটা যদি মরে যেত তাহলে কি হতো? আমাকে ক্ষমা করে দিন স্যার। এই কাজটা করার জন্য আমায় 5000 টাকা দেওয়া হয়েছিল। আমি ভেবেছিলাম মজা, তাই হ্যাঁ করে দিয়েছিলাম। কে টাকা দিয়েছিল তোকে? কে টাকা দিয়েছিল? স্যার, ওই সিটি হসপিটালে যে লোকটা থাকে সেই লোকটা। সিটি হসপিটাল? স্যার, এই সিটি হসপিটাল তো সেটাই যেখানে সিদ্ধার্থ ভর্তি আছে। সিটি হসপিটালে কি জন্য গিয়েছিলিস তুই? স্যার, আমি ওখানে রোজ যাই ডাবের জল বিক্রি করতে। চল আমাদের সঙ্গে, আর দেখাবি সেই লোকটাকে যে মাকড়সার খেলা খেলছিল। নিয়ে চলো একে। চল চল। আসুন স্যার, ওইদিকে। ওইদিকে? হ্যাঁ স্যার। মনে হচ্ছে আমাদের সিদ্ধার্থর রুমের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। স্যার, এটাই সেই ঘরটা। এটা তো সিদ্ধার্থর রুম। হ্যাঁ স্যার, এই ঘরটাই ওই লোকটা ছিল যে আমাকে টাকা দিয়েছিল ওই কাজটা করার জন্য। চল। এই সিদ্ধার্থই সবকিছু করিয়েছে। নিখিল, যাও গিয়ে বাথরুমটা চেক করো। স্যার। স্যার,
মনে হচ্ছে সিদ্ধার্থ আগে থেকে বুঝতে পেরেছিল যে আমরা এখানে আসতে চলেছি, তাই আমরা এখানে আসার আগেই এখান থেকে মানে কেটে পড়েছে। স্যার হ্যাঁ, ওয়াশরুমে তো কেউই নেই স্যার। মনে হচ্ছে এই সিদ্ধার্থ অসুস্থ ছিলই না, ও শুধু অসুস্থ হওয়ার নাটক করছিল। 8 বছর ধরে অসুস্থ থাকার অভিনয়। কোনো মানুষ বদলা নেওয়ার জন্য নিজের 8 বছর কি করে নষ্ট করতে পারে? বদলা নেওয়া এমন একটা রোগ মানুষকে অন্ধ করে দেয় সচিন, যে কোনটা ঠিক কোনটা ভুল সব ভুলে যায়। এবার সিদ্ধার্থকে খুঁজে বের করতেই হবে। সিস্টার, বলুন স্যার। এই সিদ্ধার্থ কোথায় গেছে? ওকে নিজের ঘরে নেই? না, ওকে দেখতে পাইনি। কিন্তু স্যার ও তো 8 ঘন্টা আগে ওর নিজের ঘরেই ছিল, তাহলে এখন কোথায় গেল? স্যার দীপালি আর রবির ওপর বদলা নিতে আবার আরে রবি, তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? আরে আমাকে তো ফোন করে কেউ একটা ডেকে পাঠালো। আমাকেও, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটা তাহলে ওই খুনির কাজ নয় তো? আমারও তাই মনে হচ্ছে, আমাদের এখানে আসা উচিত হয়নি। চল এখান থেকে চলে যাই। হ্যাঁ, চল চল চল। এটা কিসের আওয়াজ? এটাই মাকড়সাটা নয় তো? তুই ঠিকই বলছিস, চল চল এখান থেকে। চল পালাই। আরে আওয়াজটা তো আমাদের দিকেই আসছে, চল তাড়াতাড়ি পালা। আরে আরে তাড়াতাড়ি ওঠ না, পালা পালা। এই কঙ্কালটা কোথা থেকে? আমার মনে হচ্ছে কেউ মাকড়সাটা মেরে ফেলেছে। এই মাকড়সাটা আমাদের কেউ ছাড়বে না। ও নিশ্চয়ই পুলিশের খুনের প্রতিশোধ দিচ্ছে। কি করবো? স্যার, আপনারা ভালো হচ্ছে আপনারা এসে গেছেন। ওই মাকড়সাটা আমাদের মেরে ফেলবে স্যার। ভয় পেও না, এখানে কোনো মাকড়সা নেই। মাকড়সা সেজে ও বদলা নিতে চাইছে। ওই দেখো, ওই তো। দাঁড়াও, আরে দাঁড়াও। অত সহজ না অফিসার। তাহলে এটাই মাকড়সার রহস্য। ওখানে তোমার ছেলে হসপিটালে রয়েছে, আর তুমি এখানে সবাইকে একে একে খুন করছো। হ্যাঁ, আমি মেরেছি ওই মীনাক্ষীকে, আর ওর সমস্ত বন্ধুদের মেরে ফেলতে চেয়েছিলাম, কারণ এরাই আমার ছেলের জীবনটা শেষ করে দিয়েছে। যে বয়সে আমার ছেলের চাকরি করা উচিত ছিল, ওর বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল, সেই বয়সে আমার ছেলে হসপিটালের 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে রয়েছে। আর সেই সব কিছুই এদের জন্য হয়েছে। আমরা তার জন্য পস্তাচ্ছি। তাহলে বদলা নেওয়ার জন্য এত বছর কেন অপেক্ষা করলে? হ্যাঁ, প্রথমে আমি জানতামই না যে আমার ছেলের সঙ্গে কি হয়েছিল, কিন্তু গতবার যখন ও একটু সুস্থ হয়ে উঠেছিল, তখন ও আমাকে বলেছিল যে ওর সঙ্গে কি হয়েছিল। ব্যাস, ওই প্রতিশোধের আগুনে তুমি অন্ধ হয়ে গেলে। তুমি বেরিয়ে পড়লে খুন করবার জন্যে। আমার আফসোস যে শুধুমাত্র মীনাক্ষীকেই মারতে পেরেছি। আরে আফসোস তো তোমার কৃতকর্মের জন্য হওয়া উচিত। আফসোস তো তোমার চিন্তা ভাবনায় হওয়া উচিত। এটা তোমার ভাবা উচিত ছিল যে তোমার এই কৃতকর্মের জন্য এদের দুজনের কি হবে। এদের দুজনকে তো তুমি অন্ধকারে ঠেলে দিয়েছো। কখনো ভেবে দেখেছো তোমার কিছু হলে ওদের কি হবে? কারণ হয়তো তোমার ফাঁসিই হবে, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.